আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর একটা টাইটেল দিয়েছেন। আসলে তার পতনের ঘন্টা বেজে গেছে অনেক আগেই, কিন্তু এটা মনে করি তার সর্বশেষ, তার ক্ষমতার উৎস, সেখানে সে নিজেই পেরেক মেরেছে। এই তথাকথিত জুলাই সন্ত্রাসীদের, আমার মানে এদের লজ্জাও হয় না এই সমস্ত সন্ত্রাসীদের নামের সাথে জুলাই যোদ্ধা যুক্ত করেছে। আসলে এরা সন্ত্রাসী হবে, জুলাই সন্ত্রাসী। সন্ত্রাসী যদি না হবে তাহলে কেন তারা তাদের দায় মুক্তি দেবে? আচ্ছা, আওয়ামী লীগ ক্ষমতায় এলে কি আপনাকে আমাকে বক্তব্য দিয়ে দায় মুক্তি দেবে? দেবে না। আমরা নেব কেন তা? আমরা যা বলেছি এগুলো দায়ভার আমাদের নিতে হবে। আমরা ভুল বললেও দায়ভার নিতে হবে, শুদ্ধ বললেও দায়ভার নিতে হবে। মুক্তিযোদ্ধাদের কোনোদিন দায় পৃথিবীর কোন দেশেই মুক্তিযুদ্ধের সময়, একটা দেশ স্বাধীনের সময় তাদের কাউকে দায়ভার দেয় নাই। কিন্তু আজকের এই জুলাই সন্ত্রাসীদের কেন দায়ভার লাগে? কারণ ওই যে বঙ্গবন্ধু হত্যাকারীদের, বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করে তাদের দায় মুক্তি প্রয়োজন ছিল, কারণ সেটা ছিল মহা অপরাধ। আর আজকে যেটা করেছে এটা তার চাইতে বেশি অপরাধ। সুতরাং তাদের একটা ভীতি আছে যে আইন আদালতের মুখোমুখি হতে হবে। এই যে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলেছি, অন্য চ্যানেলে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, পাবলিক এদের পেটে পাড়া দিয়ে নারী ভুরি গু বাইর করে ফেলবে। প্রমাণ পাচ্ছেন তো? আচ্ছা, আপনি দায় মুক্তি দিয়েছেন, ভালো কথা। এর আগে দায় মুক্তি দিয়েছিল 34 বছর পরে, কিন্তু বিচার হয়েছে। হয়েছে কিনা? মানে 2 যুগ 2.5 যুগ পরে কিন্তু বিচার হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা কিন্তু দায় মুক্তি দেওয়ার পরে তাদের পালিয়ে থাকতে হয়েছে। আজও তাদের পালিয়ে থাকতে হয়। এই যে ইউনূসের বট বাহিনী, জামাত বাহিনী, পাকিস্তান বাহিনী ক্ষমতায় থাকার পরেও, পাকিস্তানের দোসরেরা ক্ষমতায় থাকার পরেও সেই বঙ্গবন্ধুর খুনি যারা লুকিয়ে আছে তারা কিন্তু লুকিয়েই থাকে এখনো কিন্তু বের হইতে পারে না। তেমনি এই যারা জুলাই সন্ত্রাসী, তাদের যতই দায় মুক্তি দেয়, তারা হয়তো ভাবতেছে 2/3 আসনে আওয়ামী লীগ জিতবে না, আর এই বিচারও হবে না। এটা তারা মনে করতেছে যে আশিমুন কেউ জিতবে না, রাত হওয়ার নাচবে না, তাদের বিচার হবে না। সে আশায় ঘুরে বালি। আমি আজকে অসুস্থ, আপনি জানেন, মানসিক ভাবেও আমি বিপর্যস্ত। আপনি ঠিকই বলেছেন, ইউনূসের বট বাহিনী, জামাতের বট বাহিনী, ইউনূসের বাহিনী আমার শুধু ফেসবুক আইডি খাই নাই, সেখানে তারা আমার ইউটিউব চ্যানেলগুলো গায়েব করে দিয়েছে। আপনারা জানেন, কিছুদিন তো আমি কোনো চ্যানেলে যেতে পারতাম না, কোনো চ্যানেলে গেলে সেই চ্যানেল সব গায়েব করতো। এখন অন্তত ওইটা গায়েব হয় না, আমার চ্যানেল গায়েব, ইউটিউব চ্যানেল আমার 3টা গায়েব করে দিয়েছে। আপনারা জানেন, আমি লড়তেছি। আপনি ঠিকই বলেছেন, তারা কোটি কোটি টাকা ফান্ড করে তারা তারা আমাদের বিরুদ্ধে লড়াই করতেছে। এখানে আমি ফরিদা একা টিকে থাকা খুবই কঠিন। কিন্তু আমি দর্শকদের, আপনার দর্শক সহ যে সমস্ত চ্যানেলে আমাকে দেখেন, সকল দর্শককে আমি অভিনন্দন জানাই যে তারা আমার প্রতি আগ্রহ দেখান এবং আমার কথা শুনতে চান, আমাদের কথা শুনতে চান। এটাই আমাদের কৃতজ্ঞতা, এটাই আমাদের পাওনা। আমাদের কোনো পৃষ্ঠপোষকতা নাই, আমাদের কোনো মানে মানির ফান্ডিং নাই, রাষ্ট্রের ফান্ডিং নাই, কোনো সংগঠনের নাই। আমরা স্ব-উদ্যোগে স্বেচ্ছায় নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে আমরা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব প্রতিরোধের মুখে পরেও আমরা টিকে আছি, টিকে থাকবো, কারণ সত্য ন্যায়ের পক্ষে, আমরা জনগণের পক্ষে, তাই আমরা ভয় পাইনি। যেটা বলতেছিলাম যে এদের এই জন্যে দিতে হলো, এদের এই জন্যে দায় মুক্তি দিতে হলো, কারণ তারা অপরাধ করেছে। এই দায় মুক্তি প্রমাণ করে তারা মহা অপরাধী। তারা 32 নম্বর ভেঙেছে। আচ্ছা, ভালো কথা, দায় মুক্তি দিয়ে দিলেন, তাদের বিচার আদালতে করা যাবে না, আর এখন জয় বাংলা বললেই তাকে জেলে দিবেন। অথচ এখন এই দেশের যারা তথাকথিত সকল আদম ব্যাপারী সরকার, তারা কি বলেছে যে আগে মামলা দেওয়া, মামলা না থাকলে, মানে আওয়ামী লীগের নামে মামলা না থাকলে আগে ধরতে হবে, তারপরে মামলা দিতে হবে। এটা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড। কত বড় বজ্জাতি এই দেশের সাথে, গণতন্ত্রের সাথে, বাক স্বাধীনতার সাথে, রাজনীতির সাথে, দেশের সাথে। এর চেয়ে কত বড় বজ্জাতি হতে পারে যে আওয়ামী লীগের লোককে আগে ধরো, তারপরে মামলা দেওয়া। আর আমরা যারা আছে আমাদের ধরবেও না, মামলা দিবে না, ডাইরেক্ট মেরে ফেলবে। এই তো তাদের প্ল্যান, এটা তাদের বুমেরাং হবে। জনগণ এগুলো ছাড়বে না। বাংলাদেশের জনগণ এইগুলো দেখতেছে, তার জনগণের বিচার এবং জনগণের আদালতের বিচার সবচেয়ে বড় বিচার। এরা এই ইনডেমনিটি নিয়ে ভালো করেছে। আমি মনে করি ইউনূস সরকার আমাদের জনগণের পক্ষে কাজটা করেছে। কিভাবে? জনগণ এখন আর কোর্টে যাবে না, সোজা পাড়া দিয়া এই জুলাই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক এবং জুলাই সন্ত্রাসীদের পেটে পাড়া দিয়ে পাবলিক গু বের করে ফেলবে, নারী বের করে ফেলবে। গেল না, এটা তার শেষ পেরেক, আর কিছুই করতে হবে না। ডক্টর ইউনূস যা করছে এ পর্যন্ত এটাই শেষ। এরপরে দেখবেন মানুষ প্রতিরোধ করবে। এদের ন্যূনতম হায়া নাই, লজ্জা নাই।
এদের ন্যূনতম এদের 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 ন্যূনতম রাজনীতি এদের বোধ নাই। এরা এত অসভ্য, এতই তর, এত এত ডেসপারেট, এত মূর্খ যে এরা দায় মুক্তি নিয়ে সারা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিল তারা অপরাধ করেছে। কেন আপনাকে দায় মুক্তি নিতে হবে? কেন? কি কারণে দায় মুক্তি নিতে হবে? এই দেশে কোনো মুক্তিযোদ্ধা, কোনো মুক্তিযোদ্ধার কমান্ডার, কোনো সেক্টর কমান্ডারকে দায় মুক্তি দেওয়া নেই। পৃথিবীতে কোনোদিনই দায় মুক্তি দেওয়া হয় না এরকম কাজে। কিন্তু কেন দিয়েছে? কারণ এগুলো অপরাধ। বাংলাদেশে 3টা বার দায় মুক্তি দেওয়া হলো। এক, বঙ্গবন্ধু হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছিল। আরেকটা বাংলাদেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, এটা দুঃখজনক আওয়ামী লীগের আমলে, সেটা হলো বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়কে দায় মুক্তি দেওয়া হয়েছিল। আর এখন মুক্তি দেওয়া হলো এই সন্ত্রাসী, জুলাই যোদ্ধা, সন্ত্রাসী যোদ্ধা নাম দেওয়ার মুক্তিযোদ্ধা না, সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রতি তারা অশ্রদ্ধা জানিয়েছে এই বদমাইশগুলো। এরা যদি এত বুকে সাহস থাকতো তাহলে কেন ইন্ডেমনিটি দিতে হবে? ইন্ডেমনিটি দিয়ে কোনোদিনই রক্ষা পায় নাই, ইন্ডেমনিটি দিয়ে কোনোদিনই রক্ষা পাওয়া যায় না। তার প্রমাণ ওই মেথড ডালিম, ওরফে মেজর ডালিম বলেন আর মেথড ডালিম, সে কিন্তু মাঠে বের হতে পারে না। তাকে বলেন বাংলাদেশে আসতে, তাকে তখন কেউ কিছু করবে না। আসেন, তারই সরকার তো ক্ষমতায়। এখন তো ইলিয়াসের সরকার ক্ষমতায়, ল্যাংটা সুলেমানের সরকার ক্ষমতায়, জামাতের সরকার ক্ষমতায়, পাকিস্তান বাহিনীর সরকার ক্ষমতায়। আসে না কেন মেজর ডালিম? মেজর ডালিম তো দূরের কথা, ইলিয়াস কেন দেশে আসে না? সে তো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়, তাদের ফলোয়ার, মিলিয়নস অফ ফলোয়ার। আমাদের তো মাত্র 1 লাখই পূর্ণ হয় নাই। তারপর আমরা দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব, আমরা যেতে চাই, কিন্তু আমাদের যেতে দেওয়া হয় না। আমাদের আত্মগোপনে থাকতে হয় দেশের ভিতরেই, আমাদের বেরোতে। তারা আসে না কেন? ইলিয়াসে তো 1 মিলিয়নের উপরে ফলোয়ার, ল্যাংটা সুলেমান পিনাকির তো মিলিয়নস অফ ফলোয়ার। আসে না কেন? আপনারও মিলিয়ন নাই, আমারও মিলিয়ন নাই, মিলিয়ন তো দূরের কথা, আমাদের 1 লাখ নাই। আসতে বললেন তাদের দেশে, কেন আসে না? কারণ তারা নিজেরাও অপরাধী। ডক্টর ইউনূস কেন নির্বাচনে তালবাহানা করে? কারণ হচ্ছে যে নির্বাচনটা হয়ে গেলেই সে যারা নির্বাচিত হবে তারাও তাকে আটকে দিতে পারে। কারণ চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ বলেই আজকে আসলে আমি মানসিকভাবে, আপনি জানেন যে আমি মানসিকভাবে, পারিবারিকভাবে বিপর্যস্ত। নইলে অনেক কথাই বলার ছিল আমার। আসলে এরা যে কাজ, এদের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আপনি নিশ্চিত থাকেন, এরা ভালো করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই। মিস্টার ইউনূস, মিস্টার আদম ব্যাপারী ইউনূস, মিস্টার আসিফ সার, মিস্টার রজর রহমান, রেজওয়ানা খাতুন, তারপর ফরিদা আক্তার, আপনাদেরকে ধন্যবাদ। তারপরে যে আরেকটা আছে না, টাকলা জাহাঙ্গীর, টাকলা জাহাঙ্গীর রিটায়ার্ড স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে, তাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ব্রিগেডিয়ার সাহেব, আপনাদেরকে ধন্যবাদ। কারণ আপনি ইন্ডেমনিটি দিয়ে আপনি আদালতে যাওয়ার পথ আমাদের বন্ধ করে দিয়েছেন। কিন্তু জনতার আদালতে যেতে তো পথ আমাদের বন্ধ হয় নাই। আমরা জনতার আদালতে গিয়ে এই জুলাই সন্ত্রাসীদের বিচার করব। আমরা জনতার আদালতে গিয়ে জনতার আদালতের কাছে আমরা বিচার দিব ডক্টর এই আদম ব্যাপারী ইউনূস, একে এখন ডক্টরেটার বলা যায়, আদম ব্যাপারী ইউনূস, সুদখোর মহাজন ইউনূসের বিচার গণ আদালতে হবে। আর গণ আদালতের উপরে কোনো বিচার নাই, জনতার আদালতের উপরে কোনো বিচার পৃথিবীতে নাই। ওই বিচার হলে কোনোদিন ইন্ডেমনিটি লাগে না, কারণ সেটা জনগণের বিচার ভালো করেছে। আমিও চাই যে বাংলাদেশের জনগণ যেন আর আদালতে না যায়, সোজা পেটে পাড়া দিয়া এই সমস্ত জুলাই সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে গুবাইর করবে, সেই দিনটি দেখার অপেক্ষায় রইলাম। গত 18 মাসে এই সরকারের সফলতা আপনারা এখনো খুঁজে পান নাই। আমি একটা পাইছি, আমিও পাইনি। হারিকেন লাগায় হেজাক দিয়ে সফলতা খুঁজে পাওয়া যায় না। 1000 পাওয়ারের লাইট, ওই সমুদ্রে যে লাইট দেয় না, হাজার হাজার, আমি বুঝি না তাদের বাটখারা কি, সেই সমুদ্রের যে লাইট, ওই লাইট দিয়েও আপনি খুঁজে পাবেন না সফলতা। কিন্তু খোলা চোখে আমরা একটা সফলতা পেয়ে গেছি গত 96 ঘন্টার মধ্যে। সেটা হচ্ছে আপনি দ্বিতীয় হাঙ্গা করতে পারবেন, পরিণতি লাগবে না। এটাই হলো সফলতা। এই একটাই তাদের কাজ করেছে। তারা 1 ফুট রেলপথ বাড়ায়নি, তারা 1 ফুট স্থলপথ বাড়ায়নি, তারা 1 ফুট পানিপথ বাড়ায়নি, তারা 1 ফুট কালভার্ট বানায়নি, তারা বাংলাদেশের কোনো উন্নয়ন কাজ করেনি, তারা কোনো একটা 1 ফুট ফ্লাইওভার বানায়নি। কিন্তু তারা একটা কাজ করেছে, আপনি দ্বিতীয় হাঙ্গা করতে পারবেন, কোনোই লাগবে না। ওই যে আমার রুগী, আপনি বিশ্বাস করেন, রুগী কিন্তু কাঁদতেছিল, এই কথাটা শুনে হাসতেছে এখন। আমার রুগীর এই 24 ঘন্টায় একটু হাসলো, তাও বুকে ধরে হাসতেছে, মানে কান্না হাসি তার একসাথে। তো দ্বিতীয় বিবাহ আপনি হাঙ্গা করতে হবে, কারণ দ্বিতীয় বিবাহ তোর বিয়ে না, ওটা হাঙ্গা। আমাদের জামালপুরের ভাষা, আপনাদের ভাষা কি বলে জানি না, আমাদের ওখানে দ্বিতীয় বিবাহ যে করে তাকে হাঙ্গা বলে। তো হাঙ্গা করতে পারবে ডক্টর ইউনূস, এই উপকারটা করে দিয়েছে। এখন ওই
খালি রিয়াজদের আর কাউকে প্যাট বানাতে গিয়ে তাকে অ্যাবর্শন করাতে হবে না, তাকে গুম করতে হবে না, তাকে জেলে দিতে হবে না। এখন সে চাইলে স্ত্রীর অনুমতি ছাড়াই হাঙ্গা বিয়া করতে পারবে। এখন ওই ফরিদা আক্তারের যে স্বামী ফরহাদ মোজাহার, তাকে আর টাল বাহানা করতে হবে না, তাকে নাটক করে কুরু কন্যা বানিয়ে পেট বানাইতে হবে না। এখন ইচ্ছা করলে বইয়ের অনুমতি ছাড়াই সে হাঙ্গা করতে পারবে। উনি এই উপকারটা করেছে, বাংলাদেশের পুরুষদের জন্য উপকার করেছে, খুব বিরাট উপকার করেছে। আমি জানি না হিন্দুরাও এটা করতে পারবেন কিনা জানি না, কিন্তু মুসলমানদের জন্য জায়েজ করে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ না বলে যাবেন না, এই হলো তার সে করেছে। আর যেটা বললেন বিপিএল এর কথা, ডক্টর ইউনূসের তো কোনো দায়ভার নাই। আপনি এখানে এডিটর, আমি বক্তা, আমি বাংলাদেশি, আপনি বাংলাদেশি ব্রিটিশ। আপনার মিনিমাম দায়ভার আছে বলেই কাজ প্রতি ঘন্টায় আপনি $30-35 ইনকাম বাদ দিয়ে দেশের জন্য কথা বলতেছেন। কিন্তু ডক্টর ইউনূস আমেরিকান নাগরিক, ডক্টর ইউনূস ফ্রান্সের নাগরিক, ডক্টর ইউনূস ডেনমার্কের নাগরিক, ডক্টর ইউনূস আরো কোনো মানে মোট 4টা দেশের নাকি সে কোন কোন দেশের নাগরিক। এই 4টা দেশের নাগরিক আসছে সে দেশ লুটে পেটে খেতে। সে তো তার নিজের জন্য আসছে, তার দেশের জন্য তো আসে নাই। আমি দেশের জন্য কথা বলতেছি। আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা দেশকে ভালোবাসি। আপনি দেশকে ভালোবাসেন, তা না হলে আপনি এই যে আমাকে প্রেশার দিচ্ছেন পরীক্ষা আসেন, এই যে আপনারও কাজ আছে, আপনাকে আমি কতবার কথা দিয়েছি, পারতাছি না আপনার সাথে, আপনি বিরক্ত হন নাই, আপনি বলছেন যখন সময় হয় তখন কথা বলেন। কেন এগুলো বলতেছেন? কারণ হচ্ছে আমরা দেশের জন্য কথা বলাতে চান, বলতে চান। আমরাও এখানে দেশের জন্য কথা বলতে চাই, আপনার মাধ্যমে বলতে চাই। কারণ এই দেশের জনগণ আমাদের কথাতে ভরসা পায়, আমাদের কথায় স্বস্তি পায়, আমাদের কথায় সাহস পায়। আর আমরা আসলে আমাদের কথা না, আমরা যে জনগণ কথা বলতে পারতেছে না তাদের পক্ষ হয়ে আপনি কাজ করতেছেন, আমি কাজ করতেছি। জনগণের কথাগুলো আমরা বলতেছি। কারণ জনগণ যদি আজকে এগুলো এই যে এইভাবে আমি বললাম এগুলো বলে, তাদের জান থাকবে না। একদিকে তারা জুলাই সন্ত্রাসীদের ইনডেমনিটি দিয়ে দায় মুক্তি করে দিচ্ছে, আর এদিকে যখন আপনি দেশের কথা বলবেন, মুক্তিযুদ্ধের কথা বলবেন, জয় বাংলা শব্দ উচ্চারণ করবেন, বঙ্গবন্ধুর কথা বলবেন, এমনকি শেখ হাসিনার ছবি যদি আপনার মোবাইলে থাকে তবে আপনাকে জেলে দিবে, মামলা না থাকলেও বলছে ধরে দিবে। তো এই যে এই মুহূর্তে এত কোনো দায় নাই, এত কোনো রিপ্রেজেন্টেটিভ না, সেই দেশের নাগরিকই না, এই দেশে কেউ ভোট দেয় নাই তারে। সেই লোকটা এই দেশে বিপিএল চললো না সিপিএল চললো না পিপিএল চললো, এতে তার যায় আসে না। তার দরকার টাকা, তার দরকার সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাকে জিয়ে রাখা। এই যে দেখেন বাংলাদেশে যে এই যে খেলাটা নষ্ট হলো, এখন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই? কে যেন বলছে যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দিয়েছে ভারত মুস্তাফিজকে না নিয়ে। এখন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই বিপিএল বন্ধ হতে? এখন ক্ষুণ্ণ হয়েছে কিনা? এরা প্রতি মুহূর্তে এমন কাজ করতেছে। এই আদম ব্যাপারের ইউনূস সরকার, এই জঙ্গিবাদী সরকার, এই জামাতি সরকার, হাফ বিএনপির সরকার, আমার জাতীয় আমার ভাবির পোলাদের সরকার, এনসিপি মেনসিপি খেনসিপি, চিলড্রেন পার্টি বলেন না ক্রিমিনাল পার্টি বলেন, এরা যা করতেছে কার জন্য করতেছে? তারা কি দেশের জন্য করতেছে? দেশের জন্য করলে তো মব সন্ত্রাস থাকতো না। এরা যদি সত্যি যোদ্ধা হতো, জুলাই যোদ্ধা ধরে নিলাম, আমি কমরেড মঈনুদ্দিন খান আমার শ্রদ্ধেয় ব্যক্তি, আমার আদর্শ, মানে আমার বাংলাদেশে যে সমস্ত মানুষদের আমি আদর্শ মানি বঙ্গবন্ধুর পরে, তাদের মধ্যে একজন হচ্ছেন কমরেড মঈনুদ্দিন খান বাদল, যাকে যা শ্রদ্ধাবোধ রেখে আমি মোস্ট রেখেছি আপনারা জানেন। সেই কমরেড বাদলের ভাষায় বলি, ধরে নিলাম আপনারা জুলাই যোদ্ধা, তার ভাষায় যদি বলি, কি করেছেন দেশের জন্য? আপনারা যদি জুলাই যোদ্ধা হতেন তাহলে তো এই দেশের মানুষ আপনাদের স্যালুট করতো, শেখ হাসিনার নামই নিত না, আওয়ামী লীগের নামই নিত না। আমরা কথা বললে এখানে আমাদের লাখো মানুষ এসে গালাগালি শুরু করতো, এই দেখ বেটা তোরা বকর বকর করস। এই যে শেখ হাসিনার আমলে মেট্রো রেল হয়েছে, আমরা চ্যাট্টো রেল বানাইছি। শেখ হাসিনার আমলে পদ্মা ব্রিজ হয়েছে, আমরা খদ্দা ব্রিজ বানাইছি। তারা করে দেখাতে পারে নাই। তারা বলতো শেখ হাসিনা বিধবা কার্ড দিয়েছে, আমরা সধবা কার্ড সহ দিয়ে দিলাম। শেখ হাসিনা ছাত্রীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছে, আমরা ডিগ্রি পর্যন্ত, মাস্টার ডিগ্রি পর্যন্ত মওকুফ করে দিলাম। শেখ হাসিনা এসে গরু বীজ 4% কমিয়েছিল, আমরা 8% কমিয়েছি। পেরেছে কি তারা? পারে নাই। তারা এসে বলতো শেখ হাসিনা মঙ্গা ধ্বংস করেছে বাংলাদেশ থেকে, রংপুর থেকে, আমরা পুরো বাংলাদেশের বেকারত্ব শেষ করেছি। করতে পেরেছে কি? এগুলো যদি করতে পারতো তাহলে তো আপনি কথা বলতেন না, আমি কথা বলতাম না। আমরা তখন উল্টো বলতাম, এই যে দেখো ঠিক আছে তারা শেখ হাসিনাকে সরিয়েছে কিন্তু আমাদের কিন্তু দেশের ভালো করেছে। করতেছে না। অর্থাৎ তারা মানে ভাত দেওয়ার ভাতার নয় কিল দেওয়ার গোসাই। তো ভাত দেওয়ার ভাতার নয় কিল দেওয়ার গোসাই, এই মানুষের বউ যদি একবার বিট্রে করে, মানে সাধারণ জনগণ বিট্রে করে, ভাতারের অস্তিত্ব কিন্তু থাকবে না। তো এরা ক্রিকেট খেলা বলেন কেন, যারা কবর থেকে মানুষ জ্বালায় দেয়, যারা দিন না মানুষ জ্বালায় দেয়, আপনি দেখেছেন ভালো করে কিভাবে একজন সংখ্যালঘু দ্বীপচন্দ্র দাসকে জ্বালিয়ে দিয়েছে। তো এদের কোনো দায়ভার আছে? নেই। তাই যেহেতু তাদের দায়ভার নাই, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। তাই বিপিএল বন্ধ হোক আর সিপিএল বন্ধ হোক আর টিপিএল বন্ধ, যায় আসে না।
এদের শুধু মৌলবীদের দোকান খোলা থাকলেই হবে, এদের শুধু পাকিস্তান পন্থী জামাত পন্থীদের দোকান খোলা থাকলেই হবে। কিন্তু বাংলার জনগণ এগুলো দেখতেছে। শেখ হাসিনাকে ফিরে এসে এগুলোর বিচার করতে হবে না। বাংলাদেশের জনগণ, আমি ফরিদ শুরু থেকেই বলে আসতেছি যে বাংলাদেশের জনগণ এদের পেটে পাড়া দিয়ে গুবাইর করবে। আমি আওয়ামী লীগের নেতাদেরও বলেছি, সারা জীবন আপনারা নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ বিএনপির বা অন্য দলের নেতারা ডাক দিয়েছে, জনগণ নেমেছে। খুব শীঘ্রই বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখা হবে, যে ইতিহাস জনগণ এবার ডাক দিবে, নেতাদের আসতে হবে। সেই সময়টা চলে আসতেছে। এই ইন্ডেমনিটি, তথাকথিত ইন্ডেমনিটি দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ দেখবেন এদের কি পরিণতিটা করে। আমি যে আপনাদের বলি এদের পেটে পাড়াতে গুবাইর করবে, এখন প্রমাণ পেয়েছেন, যেহেতু আদালতে যেতে দিবেন না। অর্থাৎ আপনার বিরুদ্ধে আমি আদালতে যেতে পারবো না, আপনার বিরুদ্ধে আমি সমাজে বিচার দিতে পারবো না, আপনার বিরুদ্ধে আমি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারবো না। তখন আমি কি করব? তখন অবশ্যই আপনার সাথে আমার সরাসরি সংঘর্ষ হবে। আর আমি যেহেতু ভিকটিম, আমি যখন আমাকে যে ক্ষতি করবে, প্রবঞ্চনা করবে, তার সাথে যখন লাগবে সে পরাজিত হবে। তখন তো বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত জনগণ কি করবে সেটা তো আপনি কল্পনাও করতে পারবেন না। যেটা ৭১-এ ঘটেছে, আগামীতে তার চেয়ে ভয়ঙ্কর কিছু করতে পারে এবং ঘটবেই, এবং ঘটা উচিত। বাংলাদেশের মানুষ আগামীতে দেখবেন কি বিচার করে দেখতে পারবেন। আমি বলে দিলাম আপনাদের, বাংলাদেশের রাজনীতিবিদেরা যদি মনে করে যে তাদের কথাতে দেশ চলবে না, আগামীতে বাংলাদেশের জনগণের কথায় বাংলাদেশ চলবে, কোন নেতা খেতার কথাই চলবে না। আমরা আওয়ামী লীগের নেতাদের দেখে ফেলেছি, ডক্টর ইউনূসের দেখে ফেলেছি। জনগণের কথা আগামীতে নেতাদের চলতে হবে। সেই দিনটা চলে আসছে। আপনি দেখেছেন যে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা কি কষ্ট করতেছে, কি নির্যাতিত নিপীড়িত হয়ে তারা দেশে টিকে আছে। আর নেতা, আওয়ামী লীগের নেতা ২-৪ জন বড় বড় বাহুবলী পালানো যায়, আবার সেই গপ্প আবার ইউটিউবে করে। এদের লজ্জাও নাই। এদের কারণে বাংলাদেশের যে অর্জন, এগুলো নষ্ট হইতেছে। আমি নাম বলতে চাই না, বাংলাদেশের একজন মন্ত্রী পালিয়ে গেছে, সে আবার দেখি গল্প করে, তার নিয়ে ফিল্ম বানানো দরকার। এত ফিল্ম নিজের উপরে বানাইতে চান, যখন ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধুর ছবি বানান নাই কেন? আমি প্রতি বছর ২-৩ বার করে পোস্ট দিতাম বঙ্গবন্ধুর উপরে, কেন সিনেমা বানানো হয় না, কেন মুক্তিযুদ্ধের সিনেমা বানায় না। আর সেই দলের চামচা হয়ে এখন বলে তার পালানো নিয়ে সিনেমা বানাইতে হবে। এরা হচ্ছে, এইবার জনগণ তাদেরও মানবে না, তাদেরও মানবে না। আমার দুর্ভাগ্য, আমার দেশের দুর্ভাগ্য, আওয়ামী লীগের দুর্ভাগ্য, শেখ হাসিনার দুর্ভাগ্য, এরকম স্টুপিডদের তিনি মন্ত্রী বানিয়েছিলেন। তিনি হয়তো আশা ভরসা নিয়ে বানিয়েছিলেন, কিন্তু এরকম স্টুপিড, তারা কথা বলতে জানে না। আমরা যে কিছুই জানি না রাজনীতির, আমরা কোনো নেতা না, আমরা কি কোনোদিন এই ধরনের কথা বলবো যে একটা দেশের সাথে কোন স্বামী স্ত্রী মানে এই জন্যই তো শুনেন, এই সমস্ত লোকের কারণে, তার এই একটা কথার কারণে আওয়ামী লীগ সরকারের এবং ভারতের প্রচন্ড রকম ক্ষতি হয়েছে। এমনকি দেখেন এখনো তার আকল হয় নাই। শুনেন, এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, যার হয় না ৯-এ তার হয় না ৯০-এ। প্রবাদ বিজ্ঞান নয়, কিন্তু প্রবাদ জ্ঞান। প্রবাদ আপনি ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন না। কিন্তু এই যে দেখেন, এখানে সেই মন্ত্রীর কথা, আমি তার নামটাও নিতে চাচ্ছি না, এখন মিলে গেছে। সে একবার বলল যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর, আর এখন আবার বলতেছে তিনি যে পালিয়ে গিয়েছেন, সেলুনে গিয়েছেন, কোন বাসায় গেছেন, দাড়ি রং করছেন। আর আমরা কি দাড়ি রং করে পালাইছি নাকি? আমি সে আমাকে বলা হয়েছিল, আমাকে বাংলাদেশের একজন উচ্চ পুলিশ কর্মকর্তা বলছিল, শেখ ফরিদ আপনি চুলে কলপ করেন অথবা চুল ছোট করেন, অথবা আমার বলেছিল যে আপনি চুল ছোট করে ফেলেন, চুলে কলপ দেন, আমাকে বলেছিল। আমি বলছি নো, আমি এইভাবেই যাব, আমি এইভাবেই দেশে আমি আমি ক্রস করবো, যা হয় হবে। আমি তো পালাই না। আর এত বড় মন্ত্রী, এত ক্ষমতাবান, এত টাকা, আবার বলে যে তিনি কোনো কি করেন নাই, তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো এটা করেননি। অন্যায় করলেই মানুষ পালায়। তিনি লুটপাট করেননি, চুরি করেননি, চুরি না করলে মানুষ, চুরি করলেও তো পারে না। বাংলাদেশে বহু চোর। আমি কি চুরি করেছি, আমি লুটপাট করেছি, আমি সরছি কেন, আমি আত্মগোপন করেছি কেন? এইগুলো হচ্ছে লেম এক্সকিউজ। এরা কথা বলতে এখনো শিখে নাই, আবার লাইভ আসে এগুলো বলে আওয়ামী লীগের কর্মীদের বিপদে ফেলে। এই কথাগুলো নিয়ে আওয়ামী লীগের কর্মীদের, আপনি জানেন এটা কিন্তু, আমি কিন্তু খবর দেখি নাই, কারণ আপনি জানেন আমি ৩-৪ দিন যাবত খুবই বিজি এবং মানসিকভাবে খুব বিপর্যস্ত। আমাকে মানুষ ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, সেখানে লেগেছে ভাই আমাদের তো ইজ্জত নষ্ট করে দিল এই মন্ত্রী। এর আগেও এক মন্ত্রী, নামটা নিতে চাই না। এইভাবে এরা আওয়ামী লীগের কর্মীদের, এমনি তাদের খোঁজ নিতেছে না। আওয়ামী লীগের কর্মীরা নিপীড়িত, নির্যাতিত, যে কি ভয়ঙ্কর রে ভাই। ৭১ সালের চেয়ে তো খারাপ পরিস্থিতি আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। ৭১ সালেও খারাপ পরিস্থিতিতে এখন, ৭১ সালে তো যুদ্ধ ছিল ৯ মাস, আর এখানে দেখেন ১৮ মাস হয়ে গেছে। আওয়ামী লীগের কর্মী নেতারা যে কত কষ্টে আছে, তারপরেও আওয়ামী লীগের বড় বড় নেতারা, এই তথাকথিত নেতারা মানে কমেডি মতি হয়ে যায়, দিলদার হয়ে যায়, এরা কমেডি আফগানি হয়ে যায়, মানে টেলিসামাদ হয়ে যায়। এই ধরনের একটা নেতার এটা কথা হইতে পারে? আমি ফরিদ এই ধরনের কথা বলবো না। আমাকে যদি পররাষ্ট্রমন্ত্রী, কেন আমাকে যদি একটা এই ধরনের কথা বলবো নাকি আমি আওয়ামী লীগের দায়িত্ব থাকলে? যে কথাটা আমার একটা, যখন আমি কোনো পদে থাকবো,
আমি শেখ ফরিদ এই মুহূর্তে বক্তা হিসেবে যেটা বলতেছি, আপনি সেটা এডিটর হিসেবে বলতে পারবেন না। আবার আমি যখন এডিটর হবো, আমি অনেক কিছু যার যার তখন অবস্থান থেকে একটা দায় থাকে। আপনি তো এখানে বক্তা হইতে পারবেন না, আপনি এডিটর। আবার আমি যখন এডিটর হবো, আমি তো বক্তা হইতে পারবো না। যার যার অবস্থান থেকে গুণাগুণ পরিবর্তন হয়ে যায়, তখন তাকে ওইভাবে কথা বলতে হবে। আমি শেখ ফরিদ 5 বছর আগে যেভাবে কথা বলছি, এখন ওইভাবে আমার কথা বলা যাবে না। এখন আমি কারোর সাথে ফোনে কথা বলে ইয়ার কি করতে পারি না, কারণ হলো যে মানুষ আমাকে খুব প্রাউডলি তারা অন্যভাবে দেখে, আমাকে তাকে ওইভাবে কথা বলতে হয়। আমি আগে চাইলে আগের মতোই আমি চলাফেরা করতে পারবো না। আমি এক কারণ হলো আমার জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে। আমার কথা একটা শ্রেণীর পক্ষে যায়, বিপক্ষে যায়। তো যার পক্ষে যায় তাদের জন্য সমস্যা হয়ে যাবে। আমি কোনো কাজ করলাম এখন যেটা ভুল, অন্যায় বা অপরাধ, এইটা কি হবে? আমি ব্যক্তি করলে আপনারও ক্ষতি হবে। কিভাবে? আপনাকে তখন বলবে, এই আপনি না ফরিদের নিয়ে আসতেন, আপনার চ্যানেলে কথা বলে লোকটা তো এরকম খারাপ। হ্যাঁ, দায়ভার জানো আপনার, কিন্তু আপনি কিন্তু দায়ভার না, কিন্তু আলটিমেটলি পড়ে যায়, পড়ে গেছে। ঠিক আছে, আলটিমেটলি পড়ে গেছে। কেন? এটা নৈতিক দায়। কেউ আপনাকে দায় দিবে না, কিন্তু আপনার যে গ্রহণযোগ্যতা, আপনি এডিটর হিসেবে আপনার গ্রহণযোগ্যতা, আমি বক্তা হিসেবে যার গ্রহণযোগ্যতা, এগুলো দায় পড়ে আসে। আমি পরে যদি কালকে একটা এমন কাজ করলাম যেটা সমাজের বিরুদ্ধে, যেটা আইনের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে, আপনাকে 100 লোকে ফোন করবে। এরকম একটা লোককে নিয়ে আসছিলেন, এত বড় বড় কথা বলছেন, মানে আমার চেয়ে আপনার মাথা হেড বেশি হবে। তো এই জন্য এই সমস্ত মন্ত্রী যারা, নেতা যারা, এরা আওয়ামী লীগের যে কষ্ট দিচ্ছে, এরা কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। আপনি জানেন, কান্না করে দিছে আওয়ামী লীগের কর্মী, সে নেতা না, কান্না করে দিছে এই লোকের কথা শুনে। ভাই সে পালাই গেছে, এটা লম্বা লম্বা করে কথা বলে, ইয়ার কি করে, আর আমরা যত কষ্ট করতেছি আমাদের কথা তো বললো না। আপনি দেখেন তারা ভাষণে শুনছেন যে আওয়ামী লীগের লোক কষ্টে আছে বলে নাই, কর্মীরা কষ্টে আছে বলে নাই, দেশের মানুষ কষ্টে আছে বলে নাই। এই লোকদেরকে আওয়ামী লীগ এমপি বানায়, নেতা বানায়। মানে এটা দুর্ভাগ্য। আমি বললাম তো, এটা আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য, দেশের জন্য দুর্ভাগ্য। আসসালামু আলাইকুম। আমেরিকা বাংলাদেশকে ভালোই পেয়ে বসছে, এই অর্থে যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে একেবারে অনিবার্য হয়ে পড়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক কেমন হবে, সেই বাংলাদেশ থেকে আমেরিকা কি আদায় করবে, কি পাবে, কি পাবে না, সেই আমেরিকা, যে আমেরিকা বলা হয় যে $29 বিলিয়ন এর মধ্যে বাংলাদেশে বাড়তি ইনভেস্ট করে বসেছে শেখ হাসিনার জামানা পরিবর্তনের জন্য, রিজিম চেঞ্জের জন্য, সেই ইনভেস্টমেন্ট কি অনিশ্চয়তায় ফেলবে? জো বাইডেন গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসুক, আমেরিকা তার নিজের জাতীয় স্বার্থ সবসময় যেটা দরকার ঠিক সেটাই সব প্রশাসন করে। ফলে বাংলাদেশ থেকে তার নিশ্চয়তা পাওয়া দরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মধ্যে দিয়ে সেই যে এনডিএ বা নন ডিসক্লোজেবল চুক্তি অথবা গোপন চুক্তি যাকে বলে সোজা সাপটা, সেই গোপন চুক্তিতে বিএনপির সায় আছে কিনা, জামাতে ইসলামীর সায় আছে কিনা, এইটা আমেরিকার জানা খুব জরুরি ছিল। যদি বলি আন্ডার টেবিল আন্ডারস্ট্যান্ডিং, সেটা তো হয়েই থাকতে পারে অনেক আগেই। এবং তারেক রহমান যে বাংলাদেশে এসছেন, আমরা যে শুরু থেকে বলছি যে তারেক রহমান আসার মধ্যে দিয়ে ইন্ডিয়া এবং আমেরিকার যদি অতীত কোনো বাধা থেকে থাকে সেটা সমাধান হয়ে গেছে কিনা, সেগুলো তো অনেক আগেই হয়ে গেছে। তারপরও অনির্ধারিত বৈঠক, নির্ধারিত বলতে এই অর্থে যে গণমাধ্যম টের পায়নি বা গণমাধ্যমকে আগে থেকে বিএনপি যে কর্মসূচিগুলো জানানো হয়, জামাতের যে কর্মসূচির দাওয়াত দেওয়া হয়, সেগুলো আগে জানানো হয়নি। বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি বৈঠক করছেন বিএনপির সঙ্গে, ভার্চুয়ালি বৈঠক করছেন জামাত ইসলামীর সঙ্গে, এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট টু দা পয়েন্ট তারা জানতে চাচ্ছে ডক্টর ইউনূস সরকার আমাদেরকে যা দিচ্ছে বা যা দিবে বলে কমিটমেন্ট করেছে, তোমরা কি এতে রাজি আছো? বিএনপি এবং জামাতের উত্তর কি? আমরা সেদিকে একটু চোখ বোলানোর জন্য এই আয়োজন। আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই, বিএনপির পক্ষ থেকে যে বৈঠকটি আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে হয়েছে, সেই বৈঠকের পর বেশ খানিকটা পরে সংবাদ মাধ্যমে একটি সংক্ষিপ্ত প্রেস রিলিজ পাঠানো হয়েছে, এবং সেই সংক্ষিপ্ত প্রেস রিলিজে যা বলা হয়েছে তা হলো, আসসালামু আলাইকুম, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার নেতৃত্ব দেন। এটা 16 জানুয়ারি শুক্রবার সকাল 9টায় গুলশান নিজ বাসা থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএনপি যে প্রেস রিলিজ বা বিবৃতি, সেখানে খুব কৌশলগত শব্দ ব্যবহার করা হয়েছে যে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা।
এর ভেতরে অনেক কিছু নিহিত আছে এবং পারস্পরিক শুল্ক হার আর দ্বিপক্ষীয় বাণিজ্য, মানে এই বাণিজ্য আড়ালেই তো যা যা হওয়ার হচ্ছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিংস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির। ভার্চুয়াল বৈঠক বিষয়ে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব জনাব সালেহ শিবলি ভাইয়ের বরাত দিয়ে আপনাদের অবহিত করছি। বৈঠক সকাল 9টা থেকে 9টা 30 পর্যন্ত অতিবাহিত হয়। এটা হচ্ছে বিএনপির দিক থেকে জানানো সংবাদ বিজ্ঞপ্তি। এবার বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য এবং সুনির্দিষ্ট সূত্র অনুযায়ী কিছুটা সোশ্যাল মিডিয়া, কিছুটা মেইনস্ট্রিম মিডিয়া যা এসছে সেই অনুযায়ী যে খবর, ভেতরের খবর জানার জন্য আপনাদেরকে সেদিকে নজর দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের টেলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 9টায় গুরুত্বপূর্ণ টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি আধা ঘন্টা ধরে চলে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হলেন জেমিসন গ্রিয়ার। অন্যান্য সূত্রে যে খবর পাওয়া গেছে, বিএনপির সূত্রে নির্ভরযোগ্যতা আছে, সেখানে জানা গেছে বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। এতে ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, মানে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের সাথে যে বাণিজ্য দেন দরবার চলছে, যে ট্রেড নেগোসিয়েশন চলছে, সেখানে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। এবার আসেন তারেক রহমানের যে উত্তর পাওয়া গেছে তা নিয়ে যে ধারণা পাওয়া গেছে। এ সময় তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই টেলি বৈঠকের খবর নিশ্চিত করেছেন, তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। বলে রাখা ভালো, এই মুহূর্তে তারেক রহমানের সরকারি কোনো অবস্থান নেই। এর মধ্যে বৈঠকটি বিশেষ গুরুত্ব দাবি রাখে। বৈঠকে উপস্থিত ছিলেন, আমি এর আগেও নামগুলো বলেছি, আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারছেন যে আগামী দিনের রাষ্ট্রনায়ক যদি তারেক রহমান হন তাহলে আমেরিকা নিশ্চয়তা চায় ডক্টর ইউনূসের সাথে তাদের যে দেন দরবার হয়েছে, যেসব চুক্তি হয়েছে, সেগুলোয় তারেক রহমান রাজি আছেন কি নাই। সোজা সপ্তাহে যদি যাই, বাংলাদেশে বিএনপি, তারেক রহমান, জামাত ইসলামী, ডক্টর শফিকুর রহমান, তারা কি ভবিষ্যতে আমেরিকার কোনো গলার কাটা হবেন কি হবেন না, আমেরিকা কি সেটা নিশ্চিত হতে আছে? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত। এক জায়গায় কিন্তু থেমে নেই আমেরিকা, এবার জামাতের সঙ্গে তাদের বৈঠকের খবর। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, ওই তারেক রহমানের বিএনপি প্রেস রিলিজে যা বলা হয়েছে ঠিক সেই কথাগুলো এখানে উঠছে। দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যে নিউজটি আমরা আগে পেয়েছি, কিন্তু এরপরে বিএনপি প্রেস রিলিজে যে বাক্য বিন্যাসগুলো আছে তার কাছাকাছি বাক্য বিন্যাস জামাতের আমিরের সাথে আমেরিকার প্রশাসনের মিটিং এর। বৈঠকে আরো উপস্থিত ছিলেন যারা ছিলেন তারেক রহমানের সঙ্গে তারাই, এবং বাংলাদেশ জামাত ইসলামীর যুক্তরাষ্ট্র মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান। বৈঠকের শুরুতে ডক্টর শফিকুর রহমান এই উদ্যোগী কলের জন্য রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক শুল্ক হার সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রদূত গ্রিয়ার তাকে অবহিত করেছেন যে গত সপ্তাহে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্ক হার হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন। এই বিশেষ উদ্যোগের জন্য ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রদূত গ্রিয়ারকে আন্তরিক ধন্যবাদ জানান। এর মধ্যে কিন্তু ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকা ঘুরে এসেছেন। তিনি ঘুরে এসে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি এই বিষয়ে বিশ্বজয় করে এসেছেন, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরের রাজনীতির খবর এখন ভিন্ন। ডক্টর শফিকুর রহমান আরো ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রে 100% তুলা অথবা যুক্তরাষ্ট্র উৎপাদিত মানব সৃষ্ট ম্যানমেড ফাইবার ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার উদ্যোগের জন্য তিনি এই প্রস্তাবকে উভয় দেশের জন্য একটি উইন উইন ফর্মুলা হিসেবে আখ্যায়িত করেন, যা একদিকে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি করবে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতকে উপকৃত করবে। দর্শক, খুবই সিগনিফিকেন্ট খবর, আপনাদের সবারই সবকিছু জেনে রাখা ভালো। ডক্টর শফিকুর রহমান পারস্পরিক শুল্ক চুক্তি ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য একটি অত্যন্ত দৃঢ় শক্তিশালী ভিত্তি তৈরি। দর্শক, এবার আসেন আসল মুচলেকার খবর বলবো কিনা।
বা এটা মুস্তেকার কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, অন্তত আমেরিকার মন রক্ষা করার জন্য। ডক্টর শফিকুর রহমান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামাতে ইসলামী সরকার গঠন করে, তবে তার দল এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে। জামাত যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিচ্ছে। বৈঠকের শেষ পর্বে ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গিয়ারকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান এবং আশা প্রকাশ করেন এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারিত্ব আরো সুনির্দিষ্ট করবে। দর্শক, শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনা সরকারের দায়িত্বশীল বিভিন্ন নেতৃবৃন্দ বা মন্ত্রীরা তারা সোশ্যাল মিডিয়ায় যেসব ইন্টারভিউ দিচ্ছেন তাতে স্পষ্ট জানা যায় যে শেখ হাসিনার কাছে আমেরিকা অনেক অনেক বিষয় চেয়েছিল, সেগুলো শেখ হাসিনা দিতে চাননি। সেই যেগুলো শেখ হাসিনা দিতে চাননি, এখন কি বিএনপি এবং জামাতে ইসলামী থেকে সেগুলোর নিশ্চয়তা আদায় করার জন্য মরিয়া হয়ে উঠেছে আমেরিকা? ভালো থাকবেন।